আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তার মানে সত্যি আমার গায়ে সাপ উঠেছে আল্লাহ। আকসার সাপে প্রচন্ড পরিমাণে ভয় পায়। সাপের প্রসঙ্গ আসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ও বোধ বুদ্ধি হারিয়ে ফেলে যেন। ও পারলে সেখানেই বেহুশ হয়ে যায়, তবে মেজবা ওকে বেহুশ হতে দিল না, তার আগেই বলে উঠল, একটা তো সাপ দেখতে পাচ্ছে, আর কোথায়? সাপের গায়ে সাপ উঠবে কিভাবে? আদৌ সম্ভব? আকসা এবেলায় অবাক হলো। এ কথা দ্বারা মেজবা কি বোঝালো? পরোক্ষভাবে সাপ বলল ওকে। আকসা কিছু বলতে যাবে তার আগেই মেজবা পুনরায় বলল, ভয় পেও না, কাল নাগিনের গায়ে কোনো সাপ উঠবে না। তাছাড়াও তোমার যে বিষ, বাপরে, তোমাকে যে সব কামড় দেবে সে ওই বিষে বিষাক্ত হয়ে মরে যাবে। আকসার রাগে গা জ্বলতে লাগলো। মেজবা ওকে কাল নাগিনী বলল। আকসা বিপরীতে কিছু করা কথা শোনাতেই যা ছিল, তার আগেই মেজবা আচমক ওর হাত ধরে কাছে টেনে নিয়ে আসলো। আচানক এভাবে কাছে টেনে নেওয়ায় আকসা হতভম্ব হলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেজবার দিকে। আকসার পা টেনে নিল নিজের হাঁটুর ওপরে। আকসা অস্বস্তিতে পড়ে পা টেনে সরিয়ে নিতে চাইলো। মেজবা আরো শক্ত করে টেনে ধরে রাখলো ওর পা। এরপর হঠাৎ আকসার সালোয়ার হাত রাখতেই আকসা মরা গলায় বলে উঠল, মেজবা। শ্শ্, আকসাকে চুপ করিয়ে দিল মেজবা। আকসা চুপচাপ মেজবাকে দেখতে লাগলো। মেজবা আকসার সালোয়ারের একেবারে একেবারে নিচে হুকের অংশের এক কোণা থেকে একটা জোক হাত দিয়ে টেনে এনে পাশের বিলে ফেলে দিল। জোকটা দেখে ঘৃণায় আকসার গা ঘিন ঘিন করে উঠল। চোখ মুখ কুঁচকে ফেললো ও। জোকটা দেখেই তো কেমন ঠেকছে ওর। আর মেজবা কিনা এই বৃষ্টির জোকটাকে খালি হাতে টেনে ফেলেছে। লোকটা পারেও বটে। আকসা অবাক চাহনিতে মেজবাকে দেখতে ব্যস্ত। এদিকে মেজবা উঠে দাঁড়িয়ে আপাদমস্তক একবার ওকে দেখে নিল। আকসার পরনে একটা আনারকলি সালোয়ার চুড়িদার গোছের, ওড়নাটা অর্ধেক ঘাসের ওপরে ঝুলছে। মেজবা এবার হঠাৎ নিচু হয়ে আকসার ঝুলতে থাকা ওড়নাটা মাটি থেকে তুলে ভালোভাবে ওর পিঠ থেকে গায়ে জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলো, নাম কি এ ড্রেসের? এমন ছেঁড়া ফাড়া কেন? আকসা বুঝতে পারলো মেজবা আনারকলির পেছনের বড় গলা দেখে এমন কথা বলছে। ও জবাব দিল, এটাকে আনারকলি বলে। আর এই ড্রেস আপনার ভাষ্য মতে ছেঁড়া ফাড়া নয়, এটাকে স্টাইল বলে। এমন চোখে লাগার মতো ড্রেস আপ যদি লোক দেখানোর উদ্দেশ্য করে থাকো, তাহলে পরেরই প্রয়োজন নেই, একেবারেই খুলে ফেলো। মেজবার স্পষ্ট বলা কথাতে আকসার লজ্জায় কান গরম হয়ে গেল। একই সাথে অপমানিত বোধ করলো ও। মেজবা ততক্ষণে কিছুটা সামনে হেঁটে এগিয়ে গেছে। আকসা দ্রুত ওর কাছাকাছি পৌঁছে বলল, আপনি এমন কথা বলতে পারেন না আমায়। আমার ড্রেস আপ নিয়ে আপনার সমস্যা কি? যা খুশি পরবো। আপনি কে বলার? সেনাবাহিনীর জব ছেড়ে পোশাক বিশেষজ্ঞ হচ্ছেন নাকি? কথাটা বলা মাত্র আকসাকে টেনে পার্শ্ববর্তী নারিকেল গাছের সাথে চেপে ধরলো মেজবা। আকস্মিক ঘটনায় আকসা চমকে উঠল। সন্ধ্যা নেমেছে তখন। আলোকছটা আপাতত আধার ঢেকে গেছে। আকসা গাছের সাথে একেবারে মিশে গেছে। মেজবা ওর সামনে দাঁড়িয়ে আছে। মেজবার পেশি বহুল হাত দুটো আকসার কাঁধে শক্তপোক্ত হয়ে আটকে গেছে তখন। আকসা মেজবার দিকে ভীত চাহনিতে তাকালো একবার। অন্ধকারেও মেজবার কঠিন মুখটা স্পষ্ট ঠেকলো ওর কাছে। চাপা স্বরে হিসফিসিয়ে মেজবা বলল, হলাম পোশাক বিশেষজ্ঞ, প্রয়োজনে আরো অনেক কিছু হতে পারে। দেখতে চাও তুমি? না। আকসা কাঁপা কণ্ঠে জবাব দেয়। মেজবার এই রূপ প্রথম দেখছে ও। ভয়ে হতভাগে ঘটনার আকস্মিকতায় আড়ষ্ট হয়ে গেছে ও। দুটো জিনিস আমার চরম অপছন্দ। এক হচ্ছে গালি, গালি দেওয়া মানুষ আমি পছন্দ করি না, কেউ আমার সামনে গালি দিলে মাথা খারাপ হয়ে যায়। আরেকটা হচ্ছে খোলামেলা পোশাক। আমার বোনেরাও কখনো এমন পোশাক পরতে সাহস পায় না। কখনো আমার চোখে পড়লে মামনিকে দিয়ে নিষেধাজ্ঞা জারি করিয়ে দিই। সে আমি তো আমার বউকে এমন পোশাকে বরদাস্ত করবো না। মেজবা কথাটা বলে থামে। নিজেকে শান্ত করতে জোরে শ্বাস টেনে নেয় একবার। আকসা কিছু একটা বলতে চায়, তার আগেই হঠাৎ ওর মুখ বন্ধ হয়ে যায়। ডান গালে শীতল স্পর্শ পেয়ে থমকে গেল আকসা।
মাটিতে থাকা পায়ের পাতা শক্ত হয়ে এলো। বুকের ভিতর উথাল পাতাল ঢেউ খেলতে লাগলো, যেন সমুদ্রের অশান্ত ঝড়। মেজবার এক হাত আকসার ডান হাতের বাহুতে, অপর হাত ওর বাম গালে। আকসার বাম পাশের চুলগুলো সামনের দিকে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মুখের ওপরে। সেই চুলগুলো এই মুহূর্তে মেজবার হাতের মুঠোয় এলোমেলো হয়ে বন্দী রয়েছে। মেজবা সেকেন্ড 50-এর মাথায় আকসাকে চট করে ছেড়ে দিয়ে হাত ঘড়িটা মুখের সামনে কিছুটা এগিয়ে নিয়ে স্পষ্ট হতেই তাতে সময় দেখে বিরক্তির স্বরে বলল, শিট, টাইম ওয়েস্ট হয়ে গেল। আকসা বিমর্ত হয়ে তাকিয়ে আছে মেজবার দিকে, চোখের পলক পড়ছেই না ওর। মেজবা সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি মাত্র। ওর নির্বিকারত্ব দেখে তেমনই বোধ হলো। মেজবা বিরক্ত স্বরে বলল, হাঁটে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে অনেক। মেজবা দ্রুত পা চালালো, সামনের দিকে এগিয়ে গিয়ে আফিফকে ডাক দিয়ে বলল, এখান থেকেই ব্যাক করো, ওদের বাসায় পৌঁছে দিয়ে আমরা হাঁটে যাব। বড় ভাইয়ের কথা শুনে ওরা আর সামনে এগোলো না। যথেষ্ট ঘোরাফেরা হয়েছে, এবার সবাইকে নিয়ে উল্টো পথে ফিরল ওরা। বাকি পথটুকু আকসার নীরবতায় কেটে গেল। এরই মধ্যে মেজবার দিকে অগোচরে একবার তাকালেও মেজবা ওর দিকে একবারের জন্য তাকালো না। আফিফদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা এবং আলোচনায় ব্যস্ততা দেখালো। বাচ্চা নিচ্ছ কবে? রাতের বেলা সবার মাঝে বড় ঘরে একসাথে খেতে বসে খালামণির শাশুড়ির প্রশ্নটা শোনা মাত্র বিষম খেলো আকসা। খাবার গলায় আটকে বিশ্রীভাবে কাশি উঠল ওর। পাশ থেকে তাহসিন পানি ভর্তি গ্লাসটা বড় ভাবির দিকে এগিয়ে দিল। রিমু ওর পিঠ হাতের তালু দিয়ে আলতোভাবে টেনে দিল। আকসা পানি খেয়ে নিজেকে শান্ত করেই সামনের সারিতে বসে এক মনে খেতে ব্যস্ত। লোকটা কি দেখলো? মেজবা দিব্যি খেয়েই চলেছে। ভরা আসরের মাঝে কথাটা বলা হয়েছে, এমন নয় যে মেজবার কান অবধি কথাটা পৌঁছায়নি, বরং উপস্থিতি প্রত্যেকটা মানুষ খুব স্পষ্টভাবেই কথাটা শুনেছে। আকসা বিব্রত বোধ করলো। এই আধুনিক যুগে এসেও মানুষ কলি যুগের মতো এহেন প্রশ্ন করতে পারে, ওর ধারণাতেই ছিল না। ঈশা বেগম পাশে বসে খাচ্ছিলেন। আকসাকে অপ্রস্তুত হতে দেখে তিনি পরিস্থিতি শান্ত করতে মৃদু হেসে বললেন, বিয়ে তো ওদের সবেই হলো মাত্র, আর কটা দিন যাক, ওরা একটু ঘোরাফেরা করুক, তারপর না হয় নিজেদের সাথে আলোচনা করে বাচ্চা কাচ্চার ব্যাপারে ভাববে। আকসা খেয়াল করলো ওর শাশুড়ি কথাটা বলা মাত্রই মেজবা খাবার ছিঁড়ে হাত ধুয়ে উঠে গেল শতরঞ্জি থেকে। মেজবার মা খালারা অনেক ডাকলেন, তবুও মেজবা ফিরে তাকালো না। ঈশা বেগম বোনের সাথে আর চিন্তিত হয়ে আলোচনা করতে লাগলেন তার ছেলের হঠাৎ হলোটা কি। আকসারা সবাই খালামণিদের ছাদে মাদুর বিছিয়ে বসেছিল রাতের খাবার খাওয়ার জন্য। রাতে খাবার খাওয়ার পরে ওরা আগামীকাল ভোরে খেজুরের রসতলা দেখতে যাবে, সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিল। আকসা টুকটাক সায় দিচ্ছিল ওদের সাথে, তবে মাঝে মধ্যে বেশ অন্যমনস্ক হয়ে পড়ছিল। তা সে নিচে গিয়েছে পিঠা আনতে। এখানে আপাতত আকসা, রিমু, মিহি আর ছোট খালামণির মেয়ে মারিয়া উপস্থিত। তুমি আকসা? আকসা মিহিকে কিছু একটা বলছিল, তখনই হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বরটা শোনা গেল। আকসা নিজের নাম শুনে পিছনে ঘুরে তাকাতেই দেখলো আনুমানিক বছর 17-র একটা মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সেখানে। এই মেয়েটাকে আসার পর থেকে তো এই বাড়ি দেখেনি। কে এই মেয়ে? আকসা চেনে না, তবু সৌজন্যতার খাতিরে জবাব দিল, জি। তোমাকেই খুঁজছিলাম। মুখের হাসির রেখা বাড়িয়ে কথাটা বলেই মেয়েটা এসে ধপ করে আকসার পাশে বসে পড়ল। মারিয়া ওকে দেখিয়ে আকসাকে বলল, ওর নাম নীতি, আমার ছোট চাচির ছোট মেয়ে। ওকে এর আগে কখনো দেখোনি। আসলে তোমাদের বিয়েতেও অসুস্থ ছিল, তাই উপস্থিত থাকতে পারেনি, আর আজও মামা বাড়িতে গিয়েছিল। তোমরা এসেছো শুনে সঙ্গে সঙ্গে
রওনা দিয়ে চলে এসেছি। আকসা ঘাড় ঘুরিয়ে নীতি মেয়েটাকে দেখলো। মেয়েটার পরনের একটা কালো রঙা টপস আর জিন্সের প্যান্ট। বয়সে আকসার থেকে বছর পানিকে ছোট। এইটুকু মেয়ে আকসাকে এসে সরাসরি তুমি এবং নাম ধরে ডাকাটা আকসার মোটেই পছন্দ হয়নি। তবু ও ভদ্রতার খাতিরে ভেতরকার বিরক্তিকর বোধটা প্রকাশ পেতে দিল না, চাপাই রাখলো। আকসা অনিচ্ছা সত্ত্বেও এক অজানা কারণে নীতির দিকে তাকিয়েছিল। নীতিও আর চোখে আকসাকে দেখছে। আকসা ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে নীতি চুলগুলো সামনের দিকে এনে খুব ভাব নিতে লাগলো। আকসা ব্যাপারটা বুঝতে পারা মাত্রই দৃষ্টি ফিরিয়ে নিল। এই ধরনের মেয়েরা এমন হয়ে থাকে সাধারণত। এদের স্বভাব হচ্ছে কেউ তাদেরকে দেখছে বা অ্যাটেনশন দিচ্ছে বুঝতে পারলে তাদের ভাবের মাত্রা খুব বেশি বেড়ে যায়। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। আকসা এই ব্যাপারটা শুরুতেই ধরে ফেলেছে। এই কারণে ওর আর নীতির দিকে একবারের জন্য তাকালো না। তবে মিহিরের সাথে কথা বলাকালীন বেশ ভালোভাবে উপলব্ধি করলো নীতি মেয়েটা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি ব্যাপার, আকসা তো আহামরি সাজগোজ করেনি, আর না তো বিশেষ কোনো ব্যক্তি, তাহলে এভাবে দেখার কি আছে? ও চরম বিব্রত বোধ করলো। রাত তখন প্রায় 10:30। মিহি নিজের ফোনটা রিমুর হাতে দিয়ে মারিয়া আপুর সাথে নিচে গিয়েছে। ওদেরকে ডাকা হয়েছে মাত্র। নিচে অতিথি আপ্যায়নে পিঠাপুলি বানানোর আয়োজন চলছিল সন্ধ্যা থেকে। আকসারা আর নিচে নামিনি বলে ওদের জন্য পিঠাপুলি ওপরেই নিয়ে যেতে ডেকেছেন খালামুনি। এই জন্য মিহিরা নিচে গিয়েছে। ছাদে এখন শুধুমাত্র অবস্থান করছে আকসা, রিমু আর নীতি। নীতিকে মারিয়া আপু নিচে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতবার বলা সত্ত্বেও মেয়েটা নিচে যেতে নারাজ। ভাবখানা এমন, ও যেন এখান থেকে নড়বে না বলে পণ করেছে। রিমু ফোন দেখতে ব্যস্ত। আকসা এতক্ষণ মিহি আর মারিয়া আপুর সাথে গল্প করছিল। তারা নিচে চলে যাওয়ার পর 2 মিনিট চুপচাপ বসে থাকলেও এবারও বিরক্ত হয়ে ফোন স্ক্রল করতে লাগলো। না তাকিয়ে আকসা বুঝতে পারলো এই আবসা অন্ধকারেও নীতি মেয়েটা এক নাগারে পরখ করেছে ওকে। আকসা চরম অস্বস্তিতে পড়ল, বিরক্তির সীমা ছড়াচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে নীতি আকসার হাত টেনে ধরে বলল, স্বর্ণের বালা? কত ক্যারেটের? আর কয় ভরির? দেখে তো মনে হচ্ছে কমপক্ষে 1.5 ভরি হবেই। তা কে দিয়েছে? তোমার শ্বশুরবাড়ির লোকজন? জি। নীতির হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নে আকসা বুঝতে পারলো না কি বলতে চাচ্ছে ও। নীতি পুনরায় সেই অত্যন্ত সুরেলা কণ্ঠে বলে উঠল, বললাম, এই রুলিগুলো কি তোমার শ্বশুরবাড়ির লোকজন দিয়েছে আকসা? মেয়েটা ওকে আবারও নাম ধরে ডেকেছে। সম্পর্কে তো আকসা ওর ভাবি হয়। আকসার বিরক্তিটা এবার ধীরে ধীরে রাগে রূপান্তরিত হচ্ছে। তবে নেহাতি শ্বশুরবাড়ির আত্মীয় বলে ও চুপ করে আছে। হয়তো মেয়েটা বয়সে ছোট বলে বোধ বুদ্ধি কম। ছোট ভেবে আকসা চুপ করে রইল, কিছু বলল না। তবে নীতি চুপ থাকলো না, ও আবার বলল, বাহ, দেখে শুনে তো বেশ মালদার পার্টি জুটিয়েছ। কি কপাল তোমার! নাকি নিজেই ফাঁসিয়ে নিয়েছ? আকসা হতভাগ। এই মেয়ে বলে কি? আকসার মুখে কথা বাঁধলো। চরম আশ্চর্য হয়ে যেন ও কথা বলতে ভুলে গেছে। আকসা নিজেকে স্বাভাবিক করে বলল, বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। বোঝার তো কথা, এত বড় ধারে মেয়ে তুমি, এইটুকু বোঝো না কি বলতে চাই? তোমাদের তো প্রেমের সম্পর্ক না। আর মেজবাকে আমি যতদূর চিনি, 2 দিনে মেয়ে পছন্দ করে বিয়ে করার মতো ছেলে ও না। তাহলে তুমি তার মতো এক্সক্লুসিভ একজনকে পেলে কিভাবে? ফাঁসিয়েছ নাকি? শাট আপ। এতক্ষণ কিছু বলিনি তোমাকে। এসব বাজে বাজে কথা বলার সাহস হয় কি করে তোমার? বেয়াদব মেয়ে। আমাকে সে কখন থেকে নাম ধরে সম্বোধন করে যাচ্ছ। তার উপর মেজবা সম্পর্কে তোমার ভাই হয়, তারও সরাসরি নাম উচ্চারণ করছো তুমি। আর আমাদের বিয়ে নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা? হ্যাঁ, বয়স কত তোমার? তোমার যে কত বড় আমি জানো? বয়সে বড় একজনের সাথে এইভাবে কথা বলো তুমি? এইটুকু মেয়ের কথা কি সিরি? ছি, এত বালপাক না কেন তুমি? হ্যাঁ,
আকসা রাগে কাঁপছে। ওর বলা এই কঠিন কথাগুলো শুনেও নীতির কোনো হেলদোল হলো না। ও পুনরায় হাসলো। এখানে আসার পর প্রথমে যে হাসির রেখাটা আকসা ওর মুখে দেখেছিল, ঠিক সেরকম হাসি। এতক্ষণ আকসা বুঝলো এই হাসিটা কোনো ভদ্রতার হাসি নয়, বরং চতুরতার এবং কপটতার হাসি। নীতি হেসে অত্যন্ত নাটকীয়ভাবে বলল, আমার বয়স তোমার দেখতে হবে না আপামনি, তুমি নিজের স্বামীকে দেখো কেমন। এই যে হাতে যে রুলি, গলায় মোটা চেইন আর নাকে নাকফুল পরেছ না, এগুলো সব আমার হওয়ার কথা ছিল, কিন্তু চালাকি করে সব নিয়েছো তুমি। ওসবের ওপর কোনো অধিকার থাকার কথা নয় তোমার, এমনকি মেজবার ওপরেও না। মেজবার তো আমার। আকসা এক অজানা আশঙ্কায় আটকে উঠল। বুক দুরু দুরু করতে লাগলো ওর। নীতি কপটতার হাসি দিয়ে বলল, দুর্ভাগ্যক্রমে তুমি যাকে ফাঁসিয়ে নিলে, অথচ তোমার জায়গায় আমার থাকার কথা ছিল। মেজবার বুকে মাথা রেখে আমার ঘুমানোর কথা ছিল, তার সাথে আমার সব কিছু হওয়ার কথা ছিল। আমি অষ্টরম্ভা, কিন্তু এমন কিছু নেই আমি পারি না। রান্নাবান্না হতে শুরু করে মানুষকে মুগ্ধ করার সব কিছু। তোমার ফ্যাশন সেন্সও ভালো না, আর আমাকে দেখো, আমার মতো মেয়ে রেয়ার। আমি এখন শুধু ভাবি, তোমাকে উনি কেন বিয়ে করলো? কালো জাদু করেছো নিশ্চয়। আকসার প্রথম কথাগুলো শুনে শরীর গরম হতে লাগলো। হাত মুঠো করে ফেললো ও। ওর নীতির কথা শুনে ওকে এবার ভালোভাবে লক্ষ্য করলো। মেয়েটার রংচটা চুল, সোজা কথায় যাকে বলে কালার করা, তাও যে সে কালার না, একেবারে খাস বাদামি রং, যেটা তার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছে না। দ্রুত প্লাক করা, ব্রু প্লাক করা, সাথে নিয়মিত বোধ হয় মুখ হতে পশম তোলে। আকসার মেয়েটার ফ্যাশন নিয়ে মোটেও মাথা ব্যথা ছিল না, যার যার ব্যক্তিগত ইচ্ছা আর কি। তবে এই মেয়ের মুখে ফ্যাশন সেন্সের কথা শুনেও মনে মনে কপট হাসলো। নীতি সেই হাসি দেখে কি বুঝলো কে জানে, তবেও দমে গেল না। এবার চূড়ান্ত কাজটা করে ফেললো। আকসাকে উদ্দেশ্য করে কটাক্ষে বলল, তোমাকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, তোমার স্বামীর কীর্তি, একটু দেখো। নীতি ওর হাতের মুঠোয় থাকা ফোনটা তুলে ধরে গ্যালারিতে ঢুকে আকসার সামনে মেলে ধরলো। আকসা হতবাক হয়ে তাকিয়ে রইল। গ্যালারিতে দেখা যাচ্ছে একটা ফটো, যেখানে মেজবা গাছের পাশে বসে ডাব কাটছে, আর নীতি মজা করে মেজবার পাশে বসে ওর হাত টেনে ধরে রেখেছে। দুজনের মুখেই হাসি। ফটোটা বোধহয় অনেকদিন আগের, আকসা অনুমান করল, কারণ সেখানে নীতিকে বেশ ছোট দেখাচ্ছে। বোধহয় তখন বছর 15 হবে। ধারণা মতে এটা 2 বছর আগের ছবি। আকসা এক দৃষ্টিতে ফটোটা দেখছে। এরই মধ্যে নীতি ওর চাহনি পরখ করে বলল, তোমার পবিত্র স্বামী আমাকে পছন্দ করত, তার সাথে সম্পর্কও ছিল আমাদের, এমনকি আমাকে ঠকিয়ে অপবিত্র করে সে এখন নাপাক বউ বিয়ে করেছে। আকসা এতক্ষণ ধৈর্য সহকারে বসে থাকলেও এবার ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখগুলো যেন দপ করে জ্বলে উঠল ওর। ও আশেপাশে দেখলো রিমু ততক্ষণে উঠে নিচে চলে গেছে। মিহির ফোনে কল এসেছিল সম্ভবত, এ কারণেই ছাদে আপাতত আর কেউ নেই। আকসা এত সময় যাবৎ মুঠো করে রাখা হাত আলগা করলো। সামান্য সামনে এগোলো ও। নীতির থেকে হাত খানেকের দূরত্ব বজায় রেখে বসলো। আকসা সামান্য হেসে নীতিকে জিজ্ঞাসা করলো, যোগ চেনো না নীতি? হ্যাঁ, কেন? নীতি ব্রু কুঁচকে প্রশ্নটা করতে আকসা সে হাসির ধারা বজায় রেখে বলল, যোগ এমন একটা প্রাণী যেটা একবার শরীরে লেগে গেলে সহজে ছাড়ানো যায় না। অমেরুদণ্ডী তো, মেরুদণ্ড থাকলে না হয় সোজা সেখানে আঘাত করে ভেঙে ফেলা যায়, আর শির দ্বারা উঁচু করে উঠে দাঁড়াতে পারতো না। কিন্তু আফসোসের বিষয় হলো যোগের তো মেরুদণ্ড নেই। এই কারণেই যোগকে লবণ দ্বারা মেরে ফেলা হয়। লবণ ছিটিয়ে দিলে যোগের ঝাড়ি জড়ি সব শেষ। তো এইসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আকসার কথার বিপরীতে নীতি ব্রু কুঁচকে বিরক্তিস্বরে কথাটা বলতেই আকসা উপহাস্য করে হেসে বলল, কারণ তুমি ওই যোগের মতো,
আর কোনো মেরুদণ্ড আনুবাদিক ভাষায় বলা যায় বলো তো? লজ্জা শরমের বালাই বলতে নেই তোমার মধ্যে। যোগকে যেমন লবণ ছিটিয়ে ঘায়েল করা হয়, তেমনি তোমাদের মতো নির্লজ্জ বেয়াদব মেয়েদেরও ঠিক এইভাবে। আকসা এই অবধি কথা থামিয়ে আচমকাই নীতির চুলের মুঠো টেনে ধরে দাঁতে দাঁত পিষে বলল, সিধে করতে হয়। যদিও তোমরা সিধে হও না, মেরুদণ্ডী প্রাণীরা সিধে হয়, কিন্তু তোমরা তো মেরুদণ্ডহীন। কি করছো? লাগছে, ছাড়ো। নীতির ব্যথায় কুকড়ে উঠে কথাটা বলল, তবে আকসা ওকে ছাড়ল না। ওর কথা শুনে বিপরীতে আরো শক্ত করে চুলের মুঠো চেপে ধরল। নীতিকে সামনে হিজড়ে টেনে এনে দাঁত চেপে কঠিন সুরে বলল, কি বলছিলে মাত্র? মেজবার বুকে তোমার থাকার কথা ছিল? মানে সিরিয়াসলি? হাসালে। তোমার মতো মেয়ে মেজবার বুকে কেন, তার পায়ের কাছেও কোনোদিন যেতে পারবে না। তোমরা কেমন জানো? তোমরা হচ্ছে রাস্তার মেয়েদের মতো। তোমাদের চোখ সব সময় থাকে অন্যের স্বামীর দিকে। এমনকি তোমাদের এই স্বভাব বিয়ে করলেও যায় না। সারা জীবনের ওর পেছনে ঘুরে ঘুরে বিভিন্ন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করে শেষ পর্যন্ত এক নিষ্পাপ নিরীহ দেখে তার গলায় ঝুলে পড়ে সতীসাধ্যী সাজো তোমরা। তবু দেখো, বিয়ে করেও তোমাদের স্বভাব পরিবর্তন হয় না। সেই তোমরাই ঘুরে ফিরে বাইরে মুখ দেবেই। স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীর দিকে তোমাদের চোখ যাবেই। এগুলো কোনো গর্বের কাজ না, বুঝলে? এসব আচরণকে থার্ড ক্লাস বা খাঁটি বাংলায় বস্তিমার্কা আচরণ বলা হয়। তোমার নাম নীতি না রাখলো কে রাখলো বলো তো? নাম নীতি, অথচ নীতি নৈতিকতার ছিটে ফোটাও তোমার মাঝে নেই। সম্পূর্ণ দুর্নীতি দিয়ে ভরপুর। এই জন্যেই বলা হয় মানুষের নামের মধ্যে তার কর্ম নিহিত নয়, কর্ম নিহিত থাকে গুণে। এরপর থেকে মেজবাকে নিজের বলে দাবি করলে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর যেই চোখ দিয়ে তাকে দেখবে সেই চোখ খুঁচে তুলে নেব আমি, বলে রাখলাম। চরিত্রহীনা কোথাকার। নেশোক্ত কথাটা কিঞ্চিত জোরের সাথে বলে নীতির চুলের মুঠো ছেড়ে দিল আকসা। মাদুরের ওপর থেকে ফোনটা নিয়ে উঠে গেল ও। নীতি তখনও সেখানেই বসে আছে স্তব্ধ বনে। আকসা জুতা পায়ে গলিয়ে যাওয়ার উদ্দেশ্য পা বাড়িয়ে আবার কি মনে করে যেন থেমে গেল। এরপর পেছনে ঘুরে এসে দাঁড়িয়ে আঙুল তুলে নীতিকে শাসিয়ে বলল, আর হ্যাঁ, তুমি মেজবার উপরে যে এলিগেশনগুলো এনেছো সেগুলো সত্যি হলে যাও মেজবা তোমার। আর যদি মিথ্যে হয় তাহলে তোমাকে আমি এফোর ওফোর করে ফেলবো। কোনোভাবেই বাঁচতে পারবে না তুমি। আমার জুতা তোমার মুখে উঠবে একদম। তুমি এখন চাইলে সবার কাছে গিয়ে ন্যাকামো করে কেঁদে কেটে বলতেই পারো যে বেয়াদবি করার কারণে তুমি তোমার ভাবির হাতে অপদস্থ হয়েছো। এতে বরং ভালোই হবে। তোমার মুখোশ টেনে হিসড়ে ছিঁড়তে আমাকে আর কষ্ট করতে হবে না। আকসা কড়া ভাবে কথাগুলো বলে উল্টো দিকে ঘুরে গটগট পায়ে হেঁটে যেতে চলে গেল। নীতি মাদুরের ওপরেই অন্ধকারের মধ্যে বসে রইল, নড়াচড়া করল না আর। আকসা সিঁড়ি বেয়ে এক এক ধাপ নিচে নামছে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা এবং নীতির বলা কথাগুলো ভাবছে। নীতিকে ওর বেয়াদবির জবাব দিয়ে আসলেও আকসা নিজেকে আশ্বস্ত করতে পারছে না। ওর বিশ্বাসই হচ্ছে না মেজবা এমন কাজ করতে পারে। আবার পুরুষ মানুষকে পুরোপুরি বিশ্বাসও করা যায় না। পৃথিবীর কোনো পুরুষকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। পৃথিবীর কোনো পুরুষকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না আকসা। অন্ধবিশ্বাস করা মানেই সর্বনাশ। মেজবা কি তাহলে সত্যি? না না না, এমনটা হতে পারে না। আবার ওই ছবিটা, ওটা তো মিথ্যা নয়। আকসা পড়াশোনা জানা শিক্ষিত একজন মেয়ে, বিয়ে পড়ছে বর্তমানে। তার উপর প্রযুক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে ওর। এই যুগের মেয়েও কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই পার্থক্য সহজেই ধরতে পারে ও। সেই হিসেবে ছবিটা দেখে কোনোভাবে এডিটিং করা মনে হয়নি। তাহলে তাহলে কি সব কিছু সত্যি? আকসা দোটানার মধ্যে পড়ে গেছে। প্রচণ্ড অস্থির লাগছে ওর। তাকিয়ে দেখলো সিঁড়ির রেলিংয়ের ওপর রাখা ডান হাতটা অনবরত কাঁপছে। অস্থির হয়ে পড়লে আকসার এমন হাত কাঁপে। ও জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া প্রয়োজন। সিঁড়ি বেয়ে নামলেই বারান্দা পেরিয়ে বড় ঘর। আকসা দূর থেকেই তাকিয়ে দেখলো সেখানে সোফায় ফ্লোরে মাদুর বিছিয়ে মুরব্বীরা সবাই গল্পগুজব করছে। আকসা সেদিকে যাবে না। ও আন্দাজ করতে পারছে
এই মুহূর্তে ওর মুখের প্রতিক্রিয়া স্বাভাবিক নয়। ওকে দেখে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে বসে, আকসা আপাতত ঝামেলা এড়াতে চাইছে। আগামীকাল বাদ পরশু এখান থেকে ফিরবে সবাই। তার আগে এই বিষয়টার নিষ্পত্তি করতে হবে। মেজবার সাথে কথা বলা প্রয়োজন। আকসা মেজবাকে খোঁজার জন্যই বড় ঘরের সামনে থেকে হেঁটে গেল। যাওয়ার পথে ভেতরে তাকিয়ে দেখলো ভালোভাবে। মেজবা সেখানে নেই, তার মানে অন্য কোথাও আছে। দক্ষিণ পাশের একটা ঘর আকসার ননদদের থাকার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছিল সেই দুপুরেই। আকসা সোজা সেই ঘরে গেল। মিহি আর রিমু মারিয়ার সাথে সেই ঘরেই উপস্থিত আছে। মিহি সম্ভবত লাকেজ থেকে ওর কিছু দরকারি জিনিস বের করেছিল। আকসাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া আপু বলল, ওহ আকসা, এসেছো? আমরা ছাদেই যাচ্ছিলাম। সরি, দেরি করে ফেলেছি। তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তাই না? আসলে মিহির একটা পার্সোনাল প্রবলেম হয়েছে, তো সেই জন্য পিঠাপুলি রেখে আমরা এই ঘরে আসলাম ওকে হেল্প করতে। জিনিসটা নাকি খুঁজেই পাচ্ছে না, এই দেখো এখন বেরিয়েছে। যাক আকসা, লাকি চার্ম হয়ে এসেছে, ও আসার পরেই পাওয়া গেল। মিহি ততক্ষণে স্যানিটারি ন্যাপকিন বের করে সোজা ওয়াশরুমে চলে গেছে। আকসা এসব বিষয়ে মনোযোগ দিল না আপাতত, শুধু হা হু বলে মাথা নাড়ল। মুখ যথাযথ চেষ্টায় স্বাভাবিক রেখেছে, যেন কিছুই হয়নি। আকসা রিমুকে জিজ্ঞেস করলো, তোমার ভাইকে দেখেছো রিমু? না তো ভাবি, আমরা রান্নাঘরে, বড় ঘর আর ওপাশের বারান্দা থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে, কিন্তু ভাইয়াকে আশেপাশে কোথাও দেখিনি। হয়তো ভাইয়া আফিফ ভাইয়াদের সাথে বেরিয়েছে, তারাও তো নেই বাড়িতে। তার মানে মেজবাকে এখন পাওয়া যাবে না? এদিকে ব্যাপারটার কোনো সুরাহা না করা অবধি আকসা শান্তি পাচ্ছে না। মনের মধ্যেই খচখচ করে চলেছে, খুব অশান্ত লাগছে। হৃদয় বিধ্বস্ত ঝড় বইছে যেন। হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে আসছে ওর। একরাশ মাথা ব্যথা নিয়ে আকসা সেই ঘর থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে লম্বা বারান্দা ধরে হেঁটে যেতে লাগলো। হঠাৎ সিঁড়ির গোড়ায় আসতেই দেখল মেজবা সিঁড়ি বেয়ে উঠে আসছে দোতলায়। পেছনে আফিফ, আফ্রিদি আর মারিয়ার চাচাতো ভাই আরফান। আরফানকে এই দ্বিতীয়বার দেখলো আকসা। পরিচয় হয়েছে সন্ধ্যায়। সারাদিন বাসার বাইরে ছিল আরফান। সন্ধ্যায় ফেরার পর পরিচিত হয়েছে সবার সাথে। এই ছিলেন নীতির ভাই। আকসার কাছে মনে হলো ভাই বোন দুটো একই। এই ছেলেকে প্রথম দেখাতেই কেমন জানি লেগেছে ওর। আফিফ, আফ্রিদ ভাইয়ারা আসার পর থেকে বেশ সম্মান দিয়ে কথা বলেছে। ভাবি দেবরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। বেশ ভদ্র ওরা। এদিকে এই ছেলে দেখার পর থেকেই বারবার কেমন আর চোখে তাকাচ্ছে। সবার সামনে নয়, অগোচরে তাকাচ্ছে। ওই চাহনি মোটেও শনি সংকেত ঠেকছে না আকসার। ও একবারের বেশি তাকায়নি, তবে কোনো পুরুষ এক দৃষ্টিতে পরখ করলে সেটা বেশ ভালোভাবে উপলব্ধি করার ক্ষমতা নারীর জন্মগতভাবেই থাকে। স্বভাবতই আকসাও টের পাচ্ছে। সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও ব্রুকুচকি বিরক্তিভাব নিয়ে আসে ও। সবাই সিঁড়ি পেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আকসাকে সেখানে অটলভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে সবাই কৌতূহলী হয়ে দেখলো ওকে। মেজবার পেছন থেকে আফিফ জিজ্ঞাসা করে উঠল, আপনি এখানে একা দাঁড়িয়েছেন কেন ভাবি? সবাই কোথায়? ভেতরে। আকসা প্রথম প্রশ্নটার জবাব না দিলেও দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিল, তবে অন্যমনস্কভাবে। মেজবার সবার সামনে দাঁড়িয়ে আছে, আকসাকে এক দৃষ্টিতে দেখছে ও। আকসার দৃষ্টিও মেজবার ওপরে। ও বোধহয় চোখের স্ক্যানার দ্বারাই মেজবাকে বোঝার চেষ্টা করছে। মেজবা সরু চোখে দেখছিল আকসাকে। হঠাৎ ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কি হয়েছে? আকসা এবার যথাসম্ভব স্বাভাবিক স্বরে বলল, আপনার সাথে কথা আছে। কি কথা? এখানে বলা যাবে না। আকসা কিছুটা দ্বিধান্বিত
হয়ে কথাটা বলতেই মেজবা আশেপাশে তাকিয়ে ভাইদের দেখে বলল। তোরা ভেতরে যা, পরে আসছি আমি। মেজবার বলার সাথে সাথেই সবাই হুড়মুড়িয়ে ভেতরে চলে গেল। মেজবা এবার হাতখানেক দূরত্ব বজায় রেখে আকসার সামনে এগিয়ে আসলো। হাত দুটো পেছনে মুড়িয়ে মুখ উঁচু করে বলল। বলো এবার। আসুন আমার সাথে। আকসার কোনো কথা না বলেই পেছনে গিয়ে হাঁটা শুরু করলো। মেজবা ব্রু কুঁচকে ফেললো, তবে আকসার পিছু পিছু হাঁটতে লাগলো। শুধু একটা প্রশ্নই করলো। ইজ দিস টু পার্সোনাল? জি। আকসার সাথে মেজবার ওদের জন্য বরাদ্দকৃত অতিথি ঘরটার দিকে পা চালালো। আকসার দরজা আটকে দরজার পেছনের হাত ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সামনে ঠায় দাঁড়িয়ে আছে মেজবা। ব্রু দ্বিমাত্রিকতায় কুঁচকে আছে ওর। চোখে মুখে কৌতূহল। মেজবা কখনো এতটা প্রতিক্রিয়া দেখায়নি কোনো ব্যাপারে, তবে আজ দেখাচ্ছে। আকসার অবস্থা স্বাভাবিক নয়, কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে মেয়েটা। চোখ মুখ উদ্ভ্রান্ত ওর। মেজবা এই নিয়ে প্রায় মিনিট দুয়েক দাঁড়িয়ে আছে। আকসা কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে দেখছে ওকে। মেজবা এবার কিছুটা বিরক্তি স্বরে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? কিছু বলছো না কেন? টাইম ওয়েস্ট হচ্ছে আমার। প্রস্তুত করা মাত্রই আকসার চোখের পলকে এগিয়ে এসে মেজবার শার্টের কলার চেপে ধরলো। মেজবা আচমক অপ্রত্যাশিত হামলায় টাল সামলাতে না পেরে কিছুটা ঝুঁকে পড়ল। পেছনে একটা কাঠের চেয়ার রাখা ছিল, সেই চেয়ারে হাত রেখে সামলে নিল ও। সঙ্গে সঙ্গে হাত মুঠো করে নিয়ন্ত্রণ করলো। আকসার দিকে কঠিন দৃষ্টি ফেললো। আকসা সেই চাহনি তোয়াক্কা করলো না। ও দাঁতে দাঁত পিষে বলল। বউয়ের ক্ষেত্রে টাইম ওয়েস্ট আর অন্য মেয়েদের ক্ষেত্রে অপবিত্রতা? ভালোই তো পারেন অভিনয় করতে। আর্মি অফিসার হয়েছেন কি কারণে? তার চেয়ে ভালো অভিনেতা হয়ে যেতেন। তবে হিরোর রোলে আপনি টিকবেন না, ভিলেন হিসেবে বেস্ট হবেন, যা চরিত্র আপনার। শেষোক্ত কথাটা বলা মাত্রই আকসার কোমরে টান পড়ল। আকসার কোমর টেনে মেজবা ওকে শক্ত করে পেঁচিয়ে ধরেছে। আকসা নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলো। মেজবার বুকে অজস্র ঘুষি আর ধাক্কা মেরে জোরে জোরে চেঁচিয়ে বলল। ছাড়ুন আমায়, অসহ্য লাগছে আপনাকে। আকসার কোনো কথা মেজবার কানেই নিল না। ও মুখ উঁচিয়ে প্রশ্ন করলো। হোয়াট ডু ইউ মিন? তুমি চরিত্র নিয়ে কথা বলছো কাকে? হ্যাঁ, আমার ক্যারেক্টার সম্পর্কে জানো তুমি? কোনো আইডিয়া আছে তোমার? কোন আন্দাজে তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে সাহস পাও? টেল মি। এখন মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আকসা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই জবাব দিল। আপনি সত্যি খুব ভালো মেজবা, যেমনটা দেখান তেমনই কি? আদৌ কি ভদ্র নাকি লোক দেখান এগুলো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি জাস্ট আমার ক্যারেক্টারের উপরে যে অ্যালিগেশন এনেছ সেটা প্রুফ করবে, নাহলে তোমাকে আমি ছাড়বো না। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে সাহস বা স্কোপ কোনোটাই পায়নি। সেখানে তুমি কি হিসেবে বললে? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? মেজবা কিঞ্চিত চিৎকার করে ধমকে প্রস্তুত করলো। আকসা কেঁপে উঠল। এর আগে কোনো দিন মেজবাকে এতটা রেগে যেতে দেখেনি। অবশ্য এর আগে বললেও ভুল হবে, আজ পর্যন্ত কোনো দিনও মেজবার রাগই দেখেনি। এটাই প্রথমবার। এই রাগ বোধহয় না দেখালেই ভালো হতো। আকসার আফসোস হচ্ছে এখন। ও অস্থির চোখে মেজবাকে দেখল। মেজবার হ্যাজেল চোখের মনি বাইরের সাদা অংশ কিঞ্চিত লাল বর্ণ ধারণ করেছে। ওর কোমর আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে মেজবা। আকসা ব্যথা পাচ্ছে বেশ, তবে হার মানছে না। ব্যথা পাওয়ার কথা ও কোনোভাবেই মেজবাকে বলবে না, দুর্বল হবে না। মেজবা আকসার কাছ থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে পুনরায় বলল। তুমি যদি মেয়ে না হতে তাহলে আজ কনফার্ম আমার হাতে কমপক্ষে 10টা থাপ্পড় খেতে। শুধুমাত্র আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার কারণে মেয়ে হওয়ার জন্য বেঁচে গেলে। কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন না দিয়ে তুমি ছাড় পাবে না। আকসা এবার নীরবতা ভেঙে ক্রন্দনরত সুরে বলল। আপনি এতই ভালো, এতটাই ভালো যে নিজের খালাতো বোনের চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্ক করেন, যে কিনা আপনার বোনের মতো। কথাটা শোনা মাত্র আকসাকে এক ধাক্কায় বিছানার উপরে টেনে ফেলল মেজবা। রাগে হিতাহিত জ্ঞান শূন্য ও মাথায় রক্ত উঠে গেছে যেন। আকসাকে বিছানার সাথে দুই হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল। খুন করে ফেলবো তোমাকে, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো তোমার। তো
তুমি আমার সম্পর্কে এসব নোংরা কথা বলার সাহস পাও কিভাবে? এসব ডিসকাস্টিং কথা বলছো কেন? ওয়াই? অ্যান্সার মি। মেজবার ধমকে আকসা কেঁপে উঠল, তবু দমে গেল না। ও সমান জোরের সাথে বলল, যা শুনেছি তাই বলেছি, ভুল তো কিছু বলিনি। কি শুনেছো? আপনার আর নীতির অনৈতিক সম্পর্ক। আকসা সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগেই মেজবা ওর বলিষ্ঠ হাত দ্বারা আকসার মুখ চেপে ধরে কঠিন গলায় বলল, চুপ, একদম চুপ। এই মুখ থেকে যেন আমার ক্যারেক্টার সম্পর্কে আর একটা বাজে কথা বের না হয়, জানে মেরে ফেলবো একদম। মেজবা এখনো শান্ত হয়নি, আকসাকে ছাড়েও নি। আকসা এবার সত্যি কেঁদে ফেলল। ওর কান্না দেখে মেজবা ধীরে ধীরে কিছুটা শান্ত হলো। আকসা কাঁদতে কাঁদতে বলল, নীতি বলেছে আমায় আপনার নাকি ওর সাথে সম্পর্ক ছিল, আপনি নাকি অপবিত্র করেছেন ওকে। আপনাদের একটা ফটো দেখিয়েছে আমায়, যেখানে নীতি আপনার হাত ধরেছিল। আপনারা হাসছিলেন আর ব্যাস, আর কিচ্ছু শুনতে চায় না। আকসাকে থামিয়ে দিল মেজবা। উঠে বসলো ও। আকসা শোয়া থেকেই দেখলো মেজবার কপালের শিরা ফুলে গেছে, বোধহয় অনেক বেশি রেগে আছে। আকসার যা বলার দরকার ছিল বলা শেষ, এবার যা হওয়ার হোক। মেজবা পকেট থেকে ফোন বের করে কানে কাকে যেন কল করলো। কল রিসিভ হওয়ার পর মেজবা কথা বলতেই আকসা বুঝতে পারলো ফোন কলটা মেহিকে করা হয়েছে। মেজবা ফোনের ওপাশে মেহির উদ্দেশ্যে বলল, মেহি, ইমিডিয়েট আমাদের রুমে আয় তো। হ্যাঁ, যে রুমটা আমাদের জন্য দেওয়া হয়েছে, কুইক। মেজবা কল কেটে আকসার দিকে তাকালো। আকসা বড় বড় চোখ করে মেজবার দিকে তাকিয়েছিল। ওদের মাঝে হাত দেড়েকের দূরত্ব। মেজবা আকসার হাত ধরে এক টানে টেনে এনে দূরত্ব মেটালো। দুজন এখন মুখোমুখি বসে আছে। আকসার উদ্গ্রীব চাহনি মেজবার রাগী চেহারার উপরে। মেজবা তবু শান্ত গলায় আকসার হাত ধরে বলল, আমার উপর তোমার একটু বিশ্বাস আছে? হঠাৎ এই কথা। আকসাকে থামিয়ে দিয়ে মেজবা শক্ত গলায় পুনরায় প্রশ্ন করলো, আছে? হ্যাঁ কি না? আমতামতা না করে জাস্ট এক কথা আনসার দাও। জি আছে। আকসা মিথ্যা বলতে পারল না। এতক্ষণ চেঁচামেচি করে প্রতিক্রিয়া দেখালেও বাস্তবিক অর্থে সে মেজবাকে বিশ্বাস করে। তবে ওই যে বলে না, পৃথিবীর কোনো পুরুষকেই শতভাগ বিশ্বাস করা যায় না, আকসার ক্ষেত্রেও ঠিক তেমন থিওরি কাজ করে। ও মেজবাকে বিশ্বাস করে যে মেজবার মতো ছেলে এমন কাজ করতে পারে না। তবু পুরুষ মানুষ বলে মনে ওর দ্বিধা রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনসিকিউরিটি। এই ইনসিকিউরিটি থেকেই আকসার মনের এমন অবস্থা। মেজবা ওর কাছ থেকে উত্তর পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলো, কতটুক বিশ্বাস করো? যতটুকু বিশ্বাস করলে একজন পুরুষ মানুষের সাথে বদ্ধ এক ঘরে থাকার পরেও দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় না, ঠিক ততটুকু। ওকে। মেজবা উঠে দাঁড়ালো। ততক্ষণে মিহিও চলে এসেছে। ও ঘরের দরজার সামনে এসে টোকা দিতে মেজবা ভিতরে আসতে ইশারা করলো। মিহি এসে একপাশে দাঁড়ালো। ভাই ভাবিকে একসাথে এভাবে মুখোমুখি বসতে দেখেনি কখনো। তার উপর ওর ভাইয়ের চোখ মুখের ওই গাম্ভীর্যতা আর বিরল রাগটা দেখে মিহি হকচকিত এবং বেশ কৌতূহলী হলো। হয়েছেটা কি? ওর ভাই তো সহজে রাগে না। মনে অজস্র প্রশ্ন এসে জড়ো হলো ওর। ও কিছু জিজ্ঞাসা করার আগেই মেজবা ওকে জিজ্ঞেস করলো, মানে এটা কেমন প্রশ্ন ভাইয়া? যা জিজ্ঞেস করেছি জাস্ট সেটার উত্তর দে। বোনের নজরে নীতি আমাকে কেমন চোখে দেখতো? মিহি এই প্রশ্নটা শুনে মাথা নিচু করে ফেললো, কোনো জবাব দিল না। আকসা সরু চোখে তাকিয়ে আছে। মেজবা কি বোঝাতে চাইছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছে না ও। মিহিকে চুপ থাকতে দেখে মেজবা আবার বলল, চুপ করে থাকার মতো কিছু হয়নি, যা সত্যি সেটাই বলবি। আমি ওকে বোনের মতো ভেবেছি সবসময়। ওকে আমাকে ভাইয়ের নজরে দেখতো। তোমাকেও তো পছন্দ করতো ভাইয়া, ভাইয়ের নজরে তো কখনো দেখতেও না। তোমাকে বিয়ে করতেও চেয়েছিল এক সময়, সেজন্য কত কি পাগলামি করা। এমনকি বছরে 2-1 সে একটা অঘটনও ঘটিয়ে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যিস। এবেলায় আকসা বেশি কৌতূহলী হয়ে প্রশ্নটা করলো। মিহি এবার বলতে লাগলো, নীতি যে ভাইয়াকে পছন্দ করতো
এটা আমরা কেউ জানতাম না। একসময় ও মারিয়াপুর সাথে আমাদের বাসায় অনেক বেশি যাওয়া আসা করতো। নানান বাহানায় ভাইয়ার কাছে ঘেঁষার চেষ্টা করতো। যদিও এগুলো আমরা পুরোপুরি বুঝতে পারি, নীতিকে ভাইয়া ছোট বোনের মতোই জানতো। ভাইয়ের কাছে আমরাও যেমন, নীতিও তেমন। কিন্তু এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল নীতি। ভাইয়ার সাথে আমাদের ভাই বোনের সবার কিছু গ্রুপ ফটো ছিল। ভাই বোনদের ফটো, বুঝতেই পারছো, সবাই হাসি মজা করছে এমন। তো নীতিও সেই সুযোগে ভাইয়ের সাথে নিজের কিছু ফটো তুলে রেখেছিল। ভাইয়াও তাকে বোন ভাবে, তাই স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু নীতি এইবার যা করলো, ভাইয়ের সাথে তোলা কিছু ফটো আর গ্রুপ ফটো গ্রুপ করে দুজনের কি একত্রিত ফটো বানিয়ে সবাইকে দেখিয়ে বলে বেড়াতে লাগলো যে ভাইয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক, খুবই সম্পর্ক। ভাইয়া নাকি কথা দিয়েছে যে ওকে বিয়ে করবে। এসব কথা ছড়ানোর পর ভাইয়ার ইমিডিয়েট ছুটি নিয়ে আসা ক্যান্টনমেন্ট থেকে এসে সবাইকে বুঝিয়ে বলেছিল যে নীতির সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নেই। এমনকি ভাইয়া ভালোভাবে সেটা প্রুভও করেছিল, আর নীতিও নিজের দোষ স্বীকারও করে নিয়েছিল। ছোট ভেবে সবাই ওকে ছেড়েও দিয়েছিল। ছোট মানুষ ভুল করেছে, বড় হতে হতে ঠিক হয়ে যাবে। এই কারণে এই 2-1 বছরে তো সবাই প্রায় সব কিছু ভুলেই গেছে। এখন সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎই পুরনো কথা উঠলো কেন ভাইয়া? মেজবা মিহির প্রশ্নের জবাবে কিছু না বলে শুধু বলল, নীতি কোথায়? ওকে ডেকে না এখনই। মিহির দৌড়ে নীতিকে ডাকতে চলে গেল। আকসা তখনও বিছানায় বসে আছে, মনে প্রশান্তি ঢেউ বইছে যেন। অস্থির হৃদয় এতক্ষণে শান্ত হয়েছে, বুক ধুকপুক করছে না এখন। আকসা আর চোখে মেজবাকে দেখল, ওর ঠোঁটের কোণে একেবারে সূক্ষ্ম হাসির রেখা। আকসা মেজবাকে কিছু বলতে চাইছিল, তার আগেই মিহিকে দেখা গেল। নীতির হাত টেনে ধরে ঘরের ভেতর নিয়ে এসেছে ও। নীতিকে টেনে সামনে এনে দাঁড় করিয়ে ও হেসে হেসে বলল, আসতে চাচ্ছিল না ভাইয়া, আমি টেনে আসলাম। আকসা নীতির মুখের দিকে তাকালো। কিছুক্ষণ আগিয়ে হয়তো হম্বিতম্বি করা ভাবটা এখন নেই, মুখ চুপসে গেছে একদম। মেজবাকে দেখে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ওকে জোর জবরদস্তি করে এখানে আনা হয়েছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ। আকসা মনে মনে সামান্য হাসলো। মেজবা বুকে হাত গুজে ক্রুর গলায় নীতিকে প্রশ্ন করলো, তোর সাথে আমি কি করেছি নীতি? নীতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মেজবা ধমক দিয়ে বলল, কি হলো? এখন মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন? বল, কি করেছে? ভাইয়া আসলে আমি যা যা তোর ভাবিকে বলেছিস সে কথাগুলো এখন যদি এখানে প্রমাণ সহকারে প্রেজেন্ট করতে না পারিস, তাহলে তোকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আমি আর্মি স্টাইলে পেটাবো। ভাইয়া মেজবার হুমকি শুনে ভাইয়া বলেই কেঁদে ফেললো নীতি। আচানক মেজবার পায়ের কাছে বসে পড়লো ও, ওর পা জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো এমন করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। ছাড়, আমার ক্যারেক্টারের ওপর কেউ কোনো অ্যালিগেশন আনার চেষ্টা করলে তাকে ছেড়ে দিই না আমি। দূরে সর। নীতিকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মেজবা। মিহি দাঁড়িয়ে দেখছে সবকিছু। এই মেয়ে আবার ঝামেলা পাকিয়েছে। মেজবা এবার ডাকলো। আকসা, আকসা উঠে আসলো। মেজবা নীতিকে উদ্দেশ্য করে বলল, নেহাতি মেয়েদের গায়ে হাত তুলি না, নাহলে তোর কানের নিচে ঠাটিয়ে চর বসিয়ে দিতাম কটা। আকসা, ওর গালে দুটো থাপড় বসাও, একটা তোমার তরফ থেকে, আরেকটা আমার নাম করে। আকসার আদেশ পেতে দেরি, কিন্তু কাজটা করতে দেরি হলো না। এগিয়ে গিয়ে মেজবার পায়ের কাছে বসে থাকা নীতিকে টেনে তুলল। তারপর খুব জোরে ওর গালে দুটো চর বসিয়ে দিল। মেজবা আকসাকে এক পলক দেখে মৃদু হেসে বিড়বিড় করে বলল, দ্যাটস মাই গার্ল। পরিস্থিতি আপাতত শিথিল হয়েছে, মেজবাও শান্ত হয়েছে। মেজবার করার নির্দেশ আজ ঘটে যাওয়া এই সকল ঘটনা যেন আর কেউ না জানে, অন্দরমহল অবধি না পৌঁছায়। মেজবার আদেশ অনুযায়ী সবাই চুপ আছে, একদম স্বাভাবিক রয়েছে, যেন কিছুক্ষণ পূর্বে কিছুই ঘটেনি। রাতের খাবার সময়ে নীতিকে আশেপাশে দেখা গেল না। সেই যে ঘর থেকে বেরিয়ে উধাও হয়েছে, তারপর থেকে ওকে আর কোথাও দেখা যায়নি। খাওয়ার সময় কথাটা ভেবে মনে মনে ক্ষণিক হেসে নিল আকসা। মেজবার রাতের খাবার বোধ হয় ওর ভাইদের সাথে খেয়ে বেরিয়ে গেছে। খালুর সাথে ঘেরে গিয়েছে ওরা। ঘের পাড়ে কয়েক একরের বিশাল
ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের পাশ ঘেঁষে সারি সারি সব খেজুর গাছ। আজ রাতে গাছে কলসি বেঁধে নিয়ে আসবে, আগামীকাল সকালে রস ওঠানো হবে। আজ অতিথি কক্ষে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর মেজবার সাথে কথা হয়নি আকসার। বলা চলে কথা বলার সুযোগ পায়নি ও। তার আগেই খালামণি খেতে ডাকলেন সবাইকে। মেজবার তারা ছিল, এ কারণে দ্রুত বেরিয়ে গেছে। আকসা খেয়াল করেছে যাওয়ার আগে অবশ্য মেজবা ওকে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে গেছে। আকসা মেজবার ওই তাকানোটার দৃশ্যটা কোনোভাবেই ভুলতে পারছে না। মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না, বরং যত বেশি ঝেড়ে ফেলতে চাইছে ততই আরো বেশি মনে পড়ে যাচ্ছে। খেতে বসেও মেজবার কথা মনে পড়ার দরুন বিষম খেয়েছিল। তখন ওর শাশুড়ি মা পানির গ্লাস এগিয়ে দিয়ে চিন্তিত হয়ে বলেছিলেন, কি হয়েছে বৌমা, তুমি ইদানিং অনেক বেশি বিষম খাচ্ছ, কোনো অসুখ হলো নাকি? ডাক্তারের কাছে নেওয়া লাগবে মনে হচ্ছে। আকসার শাশুড়ি মায়ের কথা শুনে মুখে কিছু না বললেও অগোচরে হেসেছে ঠিকই। মনে মনে বলেছে, কি অঘটন? অসুখ তো হয়েছেই বটে, তবে যে সে অসুখ নয় আম্মা, আপনার ছেলের প্রতি বিমোহিত হওয়ার অসুখ। এই অসুখ তো কোনো ডাক্তার, বদ্যি, কবিরাজ কেউ সারাতে পারবে না, একমাত্র আপনার ছেলেই সারাতে পারবে। রাতের খাবার খাওয়ার পরে সবাই পাশা খেলতে বসেছে। আকসা এই খেলা পারে না বলে পালঙ্কের এক কোণে চুপচাপ বসে আছে। মারিয়া আপু, তাহসিন, মিহি আর রিমু খেলছে। বেশ হই হুল্লোড় চলছে। আকসা ফোন দেখার ফাঁকে মাঝে মধ্যে ওদেরকে টুকটাক সায় দিচ্ছে। হঠাৎ আকসার ফোনে কল আসলো। ও ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে আশেপাশে তাকালো। ভাগ্যিস ফোন সাইলেন্ট মোডে ছিল। সবাই খেলার মাঝে মগ্ন। আকসা এই ফাঁকে এক পাশ থেকে ধীরে ধীরে সরে পড়ল। ব্যালকনির দিকটাই অন্ধকার ছিল। ফোন শক্তভাবে মুঠো করে নিয়ে সেদিকে চলে গেল ও। কতবার বলেছি আমায় অসময় কল দিবেন না, আমার আশেপাশে মানুষ থাকে অনেক, সবসময় কল রিসিভ করার সুযোগ হয় না। বলেছি তো সময় করে করে আমি আপডেট দিয়ে যাব। এখন এভাবে বারবার কল দিলে আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ সন্দেহ করতে পারে, এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু আমি একজন বিবাহিত নারী, এভাবে লুকিয়ে কথা বললে যে কেউ সন্দেহ করবে, তখন আরও ঝামেলা বাড়বে। আপাতত আমি ঝামেলা এড়িয়ে চলতে চাইছি। ফোনের ওপাশের ব্যক্তি আকসার কথার বিপরীতে দীর্ঘ সময় নিয়ে কিছু একটা বললেন। আকসা চুপচাপ সব কথা শুনলো, এরপর জবাব দিল, যে আমি জানি আপনার আমাকে দরকার, এ কথা এর আগেও বেশ কয়েকবার শুনেছি। আমি আপনাকে নিরাশ করব না, যেহেতু এত আশা নিয়ে এসেছেন আমার কাছে। আর আশা করি আপনি যা চান সেটা হবেও। শুধু আমায় একটু সময় দিন। আমি সবার সাথে খালা শাশুড়ির বাসায় বেড়াতে এসেছি। এখান থেকে ফিরে সঙ্গে সঙ্গে আপনার কাজটা আগে করে দেব। আমায় প্লিজ আর হঠাৎ হঠাৎ কল দেবেন না। সময় সুযোগ পেলে আমি আপনাকে কল করে আপডেট জানাবো। আচ্ছা, এখন রাখছি। আকসা তড়িঘড়ি করে কল কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। ব্যালকনিতে অন্ধকার বলে ঘরের ভেতর থেকে এদিকটায় তাকালে ভালোভাবে কিছু বোঝা যায় না। আকসা উকি মেরে দেখলো সবাই তখনও পাশা খেলা নিয়ে ব্যস্ত। আকসা এই সুযোগে দ্রুত ঘরে ঢুকে বিছানায় উঠে গেল। ওরা কেউ খেয়াল করলো না ওর এই যাওয়া আসার ঘটনাটা। রাত কটা বাজে সেদিকে কারো খেয়াল নেই। আজ বোধহয় সারা রাত গল্পগুজব চলবে। আকসার চোখে হালকা ঘুম। ও এক কোণে বালিশে হেলান দিয়ে বসে আছে। মারিয়া, রিমু, তাহসিন আর মিহি এখন খেলা ছেড়ে গল্পের আসর বসিয়েছে। ওরা নানান কথা বলে হাসাহাসি করছে। মারিয়া আকসাকে টোকা দিয়ে বলল, কি গো, তোমার কি হলো? আর বলো না, ঘুম আসছে আপু, তবুও কষ্ট করে জেগে আছি। ঘুম আসলে ঘুমিয়ে যাও, কষ্ট করে রাত জেগো না। থাক আপু, একটা রাতই তো, জাগলাম না হয়। তোমার সাথে গল্প করি আজ। যাই, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। আকসা মৃদু হেসে কথাটা বলে পালঙ্ক থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছিল আকসা। হঠাৎ দরজার সামনে থেকে আকসা ডাক্তার শুনে চকিত ফিরে তাকালো ও।
এই ঘরে দরজার সামনে আরফান দাঁড়িয়ে, তাও স্বাভাবিকভাবে নয়। দরজার কাঠে থামে দুই হাত ঠেকিয়ে কেমনভাবে যেন দাঁড়িয়ে আছে। দেখে চোখ মুখ কুঁচকে গেল আকসার। চরম অস্বস্তি ঠেকলো ওর। আরফানই ওর নাম ধরে ডেকেছে, অথচ বাকিরা সবাই ভাবি সম্বোধন করে। আকসা বিব্রত বোধ করলো, তবে মুখে কিছু বলল না। ব্রু কুচকে তাকিয়ে রইল আরফানের দিকে। আরফানের ঠোঁটের কোণে কেমন অদ্ভুত এক সূক্ষ্ম হাসি। শুরু থেকে এই ব্যাপারটা খেয়াল করেছে আকসা। হাসিটা মোটেও ভালো ঠেকেনি ওর। আকসা ডাক শুনে ফিরে তাকিয়েও মুখে কিছু বলেনি। বাকিরা সবাই বিছানায় বসে কৌতূহলী চোখে দেখছে আরফানকে। আরফান আকসার থেকে সাড়া না পেয়ে পুনরায় বলল, আকসা, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে, এক্ষুনি। আরফান শব্দটা বলেই বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। বলার ধরনটা আকসার মোটেও ভালো লাগলো না, তবুও শাশুড়ি ডাকছে শুনে ও চট জ্বলতেই মুখ মুছে ঘরের বাইরে বেরিয়ে গেল। আকসা শেষবার বড় ঘরে দেখেছিল। বড়রা সবাই সেখানে আসর জমিয়েছেন, এতক্ষণে ঘুমিয়ে গেছেন কিনা কে জানে। হঠাৎ এত রাতে আকসাকে ডাকবে কেন সেটাও ভেবে পেল না। এসব ভাবতে ভাবতে লম্বা বারান্দা ধরে হাঁটছিল ও। এই বাড়ির সব ঘরে এবং সব জায়গায় আলো থাকলেও বারান্দায় কোনো আলো নেই। এর হেতু জানা নেই আকসার। এত বড় বাড়ির সুবিশাল বারান্দা, অন্ধকারেও হাঁটতেও তো ভয় লাগে। বারান্দার দুই মাথায় অন্তত দুটো লাইটের ব্যবস্থা করা উচিত ছিল। এখনো বড় ঘরে যেতে বৃত্তাকৃতির বিশাল বারান্দার দুটো মোড় ঘোরার প্রয়োজন। আকসা আরেকটু সামনে এগোলো, যেখানে একটা ঘর অপাঙ্কেয় অবস্থায় রয়েছে বলা চলে। এই ঘরটা বাড়ির স্টোর রুম। এখানে সব অপ্রয়োজনীয় জিনিসের বসবাস। এদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে আকসা দ্রুত পা চালালো। বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো ওর। হঠাৎ আচমকা স্টোর রুমের কাছে আসতেই ভেতর থেকে একটা কালো হাত আকসার হাত টেনে ধরলো। ঘটনার আকস্মিকতায় ও সেই মুহূর্তে কিছু বুঝে বা উঠতে পারলো না। বুকে যেন কেউ খামচি দিয়ে ধরেছে তেমন অনুভূতি হলো ওর। পা অবশ হয়ে গেল পুরোপুরি, নাড়াতে পারলো না। অদম্য চেষ্টায়ও ধরে রাখা সেই হাতটা ছাড়িয়ে দৌড় দিতে পারলো না আকসা। এরই মধ্যে আরো ভয়াবহ ঘটনাটা ঘটলো। সেই শক্তপোক্ত হাতটা আকসাকে স্টোর রুমের ভেতরে টেনে নিয়ে গেল। পিলে চমকে উঠল আকসার। ঘুটঘুটে অন্ধকারে সামনে তাকিয়ে কিছুই উপলব্ধি করতে পারল না ও। তবে হাতের স্পর্শে এতটুকু বুঝতে পারলো হাতটা কোনো পুরুষের। ব্যাপারটা বুঝতে পারা মাত্র আকসার মনে চরম ভয় এসে জড়ো হলো। মস্তিষ্ক ক্রমাগত অশনির সংকেত দিতে ব্যস্ত হলো। আকসার মস্তিষ্ক বলছে, এই মুহূর্তে এখান থেকে ছুটে পালা আকসা, এক্ষুনি দৌড় দে। কিন্তু শরীর সায় দিল না ওর। ভয় জড়তায় শরীর যেন ছেড়ে দিয়েছে। আকসা বহু কষ্টে শুকিয়ে যাওয়া গলা সামান্য ভিজিয়ে ঢোক গিলে কোনো রকমে প্রশ্ন করলো, কে? আমি। আওয়াজটা শোনা মাত্র আকসার শরীর হতে ঘাম ছুটতে শুরু করেছে। আরফান, এই ছেলে এখানে? আকসাকে এখানে টেনে এনেছে কেন? কি কারণে? প্রশ্নগুলো মনে আসার সাথে সাথে আকসার শির দ্বারা বেয়ে ঘাম ছুটতে শুরু করলো। ও এবার সর্বশক্তি দ্বারা পা জোড়া নাড়ানোর চেষ্টা করলো। হ্যাঁ, পা নাড়াতে পেরেছে। আকসার শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ও এক পা পিছিয়ে পেছনে ঘুরে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওর হাত টেনে ধরা হলো। আকসার গায়ে যেন প্রেতাত্মা ভর করেছে। অনেক বেশি শক্তি সঞ্চার হয়েছে। যতটা জোরে ওর হাত ধরা হয়েছে ও তার থেকে বেশি জোরে ছোটার চেষ্টা করলো, তবে পৈশাচিক পুরুষশালী শক্তির সাথে পেরে উঠল না। আকসা এতক্ষণে বুঝে গেছে ওর সাথে খুব খারাপ কিছু ঘটছে, যেটা ঘটার কথা নয়। এই জন্য ও প্রাণপণ চেষ্টায় ছুটতে চাইছে। এবার আচমকা পেছন থেকে সেই নোংরা হাতটা আকসার জামার ফিতা ধরে টান দিল। এক টানে ফিতা খুলে ফেলতেই আকসা এবার না পেরে পা দিয়ে একটা লাথি দিল।
তবে কোনো কাজ হলো না। হাত জোড়া যেন নোংরা খেলায় মেতেছে। এর জন্য কোনো দিকেই খেয়াল নেই। ফিসফিস করে বলছে, জানো, তুমি খুব সুন্দর। নিজেকে আয়নার সামনে দেখেছো কখনো? তোমার শরীর কখনো সময় হলে ওড়না খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে তোমাকে কতটা মোহনীয় লাগে। তোমার শরীরের সৌন্দর্য, এই সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে। এত নরম। কথাগুলো আকসার কানে কাটার মতো বিঁধল, প্রচন্ড বিষাক্ত ঠেকল। পর মুহূর্তেই সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল। জামার উপর থেকে বুকের কাছে সেই নোংরা হাতের ছোঁয়া অনুভব করতেই আকসা এবার না পেরে কেঁদে ফেলল। এবার উপায়ন্তর না পেয়ে ও চুলের খোপায় বেঁধে রাখা স্টিলের কাঁটা এক টানে খুলে কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবে সোজা সেই হাতের উপরে বসিয়ে দিল। মুহূর্তেই পেছন থেকে আরফান ব্যথায় কুকিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিতেই আকসা এই সুযোগে দুই কপাটের দরজা টেনে এক ছুটে বেরিয়ে দৌড় দিল। পেছন থেকে আরফান নামক ছেলেটা কুটিল হেসে বিড়বিড় করল, মান সম্মানের ভয় থাকলে এসব কাউকে বলবে না নিশ্চয়ই। সচিল। আকসা ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি। এখানেও ঘুটঘুটে অন্ধকার। আকসার শরীরে আর সামান্য এক রত্তি জোর নেই। সিঁড়ির সর্বনিম্ন ধাপে ধপ করে বসে পড়ল। ফুপাতে লাগলো ও। আকসা জোরে জোরে শ্বাস টানছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার নোংরা ঘটনাটা মনে পড়তেই হাত পা কাঁপছে ওর। পুরো শরীর ধরে যেন ঝাঁকুনি দিয়ে ফেলে দিতে চাইছে। আকসার প্রচন্ড প্যানিক হচ্ছে, বুক ধরফর করছে। একবার ভাবলো বড় ঘরের দিকে যাবে, তবে উঠতে গিয়েও দ্বিধান্বিত হয়ে বসে পড়ল ও। তার উপর মাথা ঘুরছে। ওই অবধি হওয়াও বোধহয় ওর জন্য সম্ভবপর হবে না। আকসা অন্ধকারের মাঝে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে রইল। আকসা, হঠাৎ পেছন থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা শোনা মাত্র আকসা চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই ঘোর আধারেও চিনতে অসুবিধা হলো না ওর। মেজবা দাঁড়িয়ে আছে পেছনে, হাতে ফোন, ফোনের ডিসপ্লে জ্বলজ্বল করছে। সে আলোতে মেজবা তাকিয়ে দেখলো আকসার চোখে জল। মেজবার ব্রু জোড়া স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হলো। আকসা উঠে দাঁড়ালো কোনো মতে। মেজবার সামনে দাঁড়াতেই মেজবা পুনরায় প্রশ্ন করলো, এত রাতে তুমি এখানে কেন? প্রশ্নটা করা মাত্র আকসা ঝাঁপিয়ে পড়ল মেজবার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো ও। মেজবা আচমকা ঘটনাটা বুঝতে পারলো না। আকসা কখনো কোনো দিনও এভাবে কাঁদেনি। মেজবা ওর কান্না কখনো দেখেনি। আচমকা এমন ঘটনায় দ্বিধায় পড়ল ও। আকসার পিঠে হাত রাখতেই এবার বুঝতে পারলো আকসার সম্পূর্ণ শরীর কাঁপছে। মেজবা এবার ফোন পকেটে রেখে আকসাকে দু হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাঁদছো কেন? অসুস্থ তুমি? না না, আমি মরে যাব মেজবা। মেজবা চমকে উঠল। আকসার পিঠে আঁকড়ে ধরে পুনরায় প্রশ্ন করলো। কি হয়েছে বলো আমাকে, সিরিয়াস কিছু? আকসা কোনো জবাব দিল না, আরো জোরে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেজবা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না থামাও, বলো আমাকে কি হয়েছে। মেজবা আকসার পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে হঠাৎ অনুভব করলো আকসার জামার ফিতা খোলা। দুপাশে দুটো ফিতা পড়ে আছে। জামার গলা খুলে সম্পূর্ণ পিঠ বেরিয়ে গেছে। আচমকা মেজবা আকসাকে টেনে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করালো। মুখ কঠিন হয়ে গেছে মেজবার। ও শক্ত মুখে কঠিন সুরে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? চুপ করে থাকবে না, বলো। আকসা কিছু বলল না, মুখ চেপে কাছেও। মেজবা ওর হাত টেনে ধরে বলল, আসো এদিকে। আকসার হাত টেনে ধরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো মেজবা। তবে আকসা এক পাও ওপরে তুলতে পারলো না। মেজবা দাঁড়িয়ে গেল, পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলো আকসার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শরীর নেতিয়ে পড়েছে ওর। মেজবা এবার কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিল। আকসা মেজবার গলা দুই হাতেই শক্ত করে জড়িয়ে ধরে সেখানে মুখ বুজে রেখে কাঁদতে লাগলো। ওর চোখের জল
গড়িয়ে মেজবার ঘাড়ের ওপরে পড়ল অনবরত। প্রতিটা ফোঁটা অশ্রুকণা মেজবার রক্তের শিরায় শিরায় যেন আগুন ধরিয়ে দিল। ছাদে মূলত মেজবার কাজিনরা আড্ডা দিচ্ছিল, ওদের হাতে সিগারেট, স্মোকিং করছিল ওরা। মেজবা স্মোক করে না বলেই ছাদ থেকে নেমে এসেছিল। আকসাকে নিয়ে ওপরে উঠতেই ওরা সিগারেট সরিয়ে নিল। ভাই ভাবিকে দেখে চোখ নামিয়ে নিল ওরা। মেজবা ছাদে উঠেই ওর ভাইদের গম্ভীর স্বরে বলল, তোরা একটু নিচে যা তো, প্রাইভেসি দরকার। বড় ভাইয়ের কথা শোনা মাত্র সবাই তৎক্ষণাৎ নিচে চলে গেল। মেজবা আকসাকে নামিয়ে ছাদের দরজা আটকে দিয়ে আসলো। আকসার সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে এগিয়ে নিল। আকসা তখনও কাঁদছে। মেজবা ওর কান্না দেখে চরম মেজাজের সাথে বলল, আরেকবার জিজ্ঞেস করছি, কি হয়েছে? এবার না বললে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলবো। আকসা ফোপাতে ফোপাতে বলল, আমার কথা আপনি বিশ্বাস করবেন মেজবা? বলো। আকসা মাথা নিচু করে রইল। কিভাবে বলবে এসব? বলতেও ঘৃণা লাগছে ওর। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ও ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মেজবা ওর কোমর টেনে কাছে নিয়ে আসলো। এবার নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নত মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আকসা বলো প্লিজ। আকসা শক্ত করে মেজবার বাহু গলিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই ওই যে আরফান আছে না, মারিয়া আপুর চাচাতো ভাই, ও আমাকে। ও তোমাকে কি? হ্যাঁ কি আকসা? মেজবার শান্ত কণ্ঠস্বর এই প্রথমবার ক্রমাগত অস্থির অশান্ত হয়ে উঠল। বিচলিত হলো। আকসার মুখ উঠিয়ে দুই হাতে চেপে ধরে শক্ত গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আকসা মেজবার চোখে চোখ রেখে এবার কান্নারত স্বরে গড় গড় করে বলে ফেলল, ওই লোকটা আমায় নোংরাভাবে ছুঁয়েছে অন্ধকারে ওই স্টোর রুমে। আমাকে রুম থেকে ডাক দিয়েছিল, বলেছিল আমাকে নাকি আম্মা ডাকছেন। তারপর আমি বের হলাম, স্টোর রুমের কাছে পৌঁছাতেই আমায় টান দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর